বর্ষা গাছেদের খুব প্রিয় হলেও অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু আমাদের ছাদে যে টবে গাছগুলো করা থাকে তার জন্য এর জন্য কিন্তু কখনোই অতিরিক্ত বৃষ্টিপাত প্রিয় নয়। কারণ এই অতিরিক্ত বৃষ্টিপাতে যেমন পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি হয়, তেমনই কিন্তু গাছে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। ইনি হচ্ছেন আমার বাগানের নতুন অতিথি। তো কিছুদিন আগে গাছগুলোকে বসিয়েছিলাম, আর বর্ষাতেই যেহেতু এই গাছগুলোতে ফুল আসে, আর দেখুন কি পরিমাণ ফুল গাছে হয়েছে, আরও ফুল ফুটেছিল যেগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এটাকে বলা হয় হাজারি বেলি বা অনেকে থোকা বেলিও বলে। খুব কম পরিচর্যায় গাছগুলো বাড়ে, কিন্তু এই বর্ষায় প্রচুর পরিমাণে এই গাছে ফুল ধরে। আর এই ফুলগুলো কিন্তু পিঁপড়াদের অনেক প্রিয়, তাই দেখুন কি পরিমাণ পিঁপড়া এই গাছগুলোতে বাসা করেছে। না, শুধু পোকামাকড় পিঁপড়াই নয়, এই সময় কিন্তু গাছে অনেক ধরনের ফাঙ্গাল অ্যাটাক হয়, যার জন্য কিন্তু গাছের দেখবেন পাতাগুলো ঢলে যায়, পাতা মরে যায়, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আবার পুরো গাছটা ঢলে পড়ে। কখনো দেখা যায় যে গাছের গোড়া পচে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই বর্ষাকালে আমাদের কিন্তু আমাদের ছাদ বাগানের গাছগুলোকে একটু আলাদাভাবে স্পেশাল কেয়ার করতে হবে, যাতে অতিরিক্ত বৃষ্টিপাতেও আমাদের গাছগুলো খুব ভালো থাকতে পারে। তো চলুন আজ আপনাদের এমন কিছু টিপস দিব যা দিয়ে আপনারা এই বর্ষার সময় আপনাদের ছাদের গাছগুলোকে পোকামাকড় এবং ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে বাঁচাতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের ছাদকেও এই বর্ষার সময় ড্যাম হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হলে সবসময় গাছের গোড়াটা ভেজা থাকে, আর টব থেকে কিন্তু সবসময় জল পড়তে থাকে। আর এই জল পড়ার জন্য টবের যে নিচ দিকটা থাকে সব সময় ভেজা থাকে, আর এই ভেজা থাকতে থাকতেই কিন্তু আমাদের ছাদটা যে রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ড্যাম হতে থাকে। তাই সবসময় আপনারা যখন এই টবে গাছ করছেন, এমন টব নির্বাচন করুন যেই টবের নিচে এই ধরনের স্ট্যান্ড থাকে। আর যদি স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু এই নিচটা আলো বাতাসে একটু একটু শুকিয়ে যাবে। আর একদম যদি স্ট্যান্ড ছাড়া এইভাবে নিচে রাখেন, তাহলে কিন্তু আপনারা ফলো করবেন যে এর নিচটা সবসময় ভেজা থাকে। আবার যেই সমস্ত গাছগুলোকে আপনারা গ্রো ব্যাগে রাখবেন, বা কিছু গাছ আছে যেগুলোকে আমরা বস্তার মধ্যে রাখি, সেই সমস্ত গাছগুলোকে সবসময়ই চেষ্টা করবেন উঁচু কোনো জিনিসের ওপর রাখতে। এখানে আমি একটা করে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে তার উপর এই বস্তাগুলোকে বসিয়ে রেখেছি, কারণ আমার বাগানে কিন্তু আমি প্রচুর গাছ রয়েছে যেগুলো বস্তাতে বা গ্রো ব্যাগে করে রেখেছি, সব কিন্তু টবে আমি করে নিই। তো এই গ্রো ব্যাগগুলোকে সরাসরি কিন্তু আমরা ছাদে কখনোই রাখবো না, তাহলে কিন্তু আমাদের ছাদটা একদমই ড্যাম হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন কোনো কিছু বাঁশ বা কাঠের টুকরো না থাকলে যদি ইট থাকে, ছোট ছোট ইটের টুকরো দিয়ে তার উপর গাছগুলোকে রাখতে, তাহলে কিন্তু আপনাদের ছাদটা ড্যাম হবে না। এছাড়াও চেষ্টা করবেন টবগুলোকে মাঝে মধ্যে একটু সরিয়ে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখার। তাহলে কি হবে, যে এক জায়গায় গাছগুলো থাকলে ওই জায়গাটা যেমন কন্টিনিউ ভেজা থাকে, তখন ড্যামটা বেশি হয়। আর এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে সরিয়ে রাখলে কিন্তু ছাদটা এক জায়গাতে সবসময় ভেজা থাকবে না, আর অত তাড়াতাড়ি ড্যামও হবে না। অনেকদিন পর্যন্ত গাছের গোড়ার মাটি এরকম ভেজা থাকতে থাকতে গাছের গোড়ায় পচন ধরে। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে ওপর থেকে গাছের কোনো গ্রোথ হচ্ছে না, আর গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে আসছে, কিন্তু লক্ষণ দেখে কিছুই বুঝতে পারবেন না যে আসলে রোগ কি হয়েছে। তো সেই সময় আপনারা একটু গাছের গোড়ার মাটিটা সরিয়ে হাত দিয়ে একটু টাচ করে দেখতে পারেন যে গাছের গোড়ায় হালকা হালকা পচন ধরেছে। তো এই পচন থেকে বাঁচার জন্য গাছের গোড়ার মাটিটাকে ভালো মতো খুঁড়ে ঝুরঝুরে করে রাখতে হবে, কারণ বৃষ্টি হলে এই মাটিটা কিন্তু একদম বসে যায়, আর তখন কিন্তু গাছের গোড়ায় অক্সিজেন চলাচল একদমই বন্ধ হয়ে যায়, যার ফলে গাছের গোড়ায় খুব সহজেই ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। আর এছাড়াও গাছ কিন্তু সহজে সেই সময় খাবারও গ্রহণ করতে পারে না। আর ওপর থেকে গাছের গোড়া পচনের হাত থেকে বাঁচার জন্যে নিয়ে নিব সাফ ফাঙ্গিসাইড। আশা করি এই সাফ ফাঙ্গিসাইড আপনাদের এখানে সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। তো সাফ ফাঙ্গিসাইডকে আমরা অল্প করে একটা পাত্রে নিয়ে নিব, যতটা আপনাদের গাছ আছে সেই আন্দাজ করে নিয়ে নেবেন, আর তাতে সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে আমাদের নিতে হবে। এইবার এই পেস্টটিকে একটা ব্রাশের সাহায্যে আমাদের যত গাছ রয়েছে আমরা কিন্তু সমস্ত গাছের গোড়ায় এইভাবে রং করে দেব। আপনারা কোনো নার্সারিতে গেলে লক্ষ্য করবেন তারা কিন্তু তাদের গাছের গোড়াটাকে এইভাবে সাফ ফাঙ্গিসাইড দিয়ে রং করে রাখে, আর গাছের যে কাঁটা অংশগুলো থাকে, মানে ছাঁটাই করার পর যে ডালের অংশগুলো থাকে, তাতেও কিন্তু এইভাবে রং করে রাখে, সেই সাফ ফাঙ্গিসাইড দিয়েই সেটা করা হয়। এরপর 1 গ্রাম সাফ ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নেবেন, নিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেটাকে স্প্রে করতে হবে আপনাদের যত গাছ রয়েছে সমস্ত গাছে। আর অবশ্যই এটা কিন্তু ভেজা গাছে করা যাবে না, রোদ উঠে কিছুটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে।
বর্ষাকালে টবের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, আর এই আগাছাগুলোর জন্যও কিন্তু অনেক সময় গাছে ফাঙ্গাসের অ্যাটাক খুব বেশি হয়। তাই আগাছাগুলোকে আমাদের কিন্তু সময় মতো পরিষ্কার করে রাখতে হবে। বর্ষাকালে আরও একটি বড় সমস্যা হচ্ছে এই শ্যাওলা। এই শ্যাওলাগুলো গাছে অক্সিজেন চলাচল বন্ধ করে দেয়, প্লাস যে খাবারগুলো আমরা প্রোভাইড করি সেগুলো কিন্তু গাছের গোড়া পর্যন্ত পৌঁছতে দেয় না। তো এই শ্যাওলাগুলোকেও আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে। তার জন্য সবার প্রথম কিন্তু শ্যাওলাগুলোকে ভালো করে চেঁচে ওপর থেকে তুলে ফেলে দিতে হবে যতটা পারা যায়। তারপর মাটিটাকে খুব ভালো করে খুঁড়ে ঝুরঝুরে করে নিতে হবে। নিয়ে এবার আমরা নিয়ে নিচ্ছি খাবার সোডা। এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়। খাবার সোডাকে আমরা 1 চামচ সোডাকে 1 লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে তার দিব 1 চামচ ভিনিগার। এইবার এই মিশ্রণটিকে আমাদের গাছের গোড়ায় খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটি করার সময় অবশ্যই গাছের গোড়াটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। ভেজা মাটিতে কিন্তু একদম ব্যবহার করা যাবে না। আপনাদের কাছে যদি এমন কোনো খোলা পাত্র থাকে যেটাতে মাটি ভর্তি থাকে অথচ আপনারা গাছ লাগাননি, তাহলে কিন্তু এই বর্ষার সময় সেই সমস্ত খোলা পাত্রগুলোকে আপনাদের কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। এইভাবে করে কোনো কিছু বস্তা টস্তা দিয়ে ভালো করে ঢেকে রাখবেন যেন কোনোভাবে এখানে আলো প্রবেশ করতে না পারে। কারণ এই সময় কিন্তু আগাছা খুব তাড়াতাড়ি জন্মায়, কারণ বৃষ্টির জল এই পাত্রে পড়ছে, মাটি ভেজা থাকছে, আর তাতে আগাছা কিন্তু খুব তাড়াতাড়ি জন্মে যাবে, একদম ঘাস দিয়ে ভর্তি হয়ে যাবে। আর আপনার যদি মাটিটা তৈরি করা থাকে তাহলে কিন্তু সমস্ত পুষ্টি তারা খেয়ে নিবে। তো এই জন্য এই যে দেখুন এখানে কত পরিমাণ ঘাস অলরেডি জমে গেছে। আমি পরিষ্কার করেছি কারণ এটাতে আরও ঘাস ছিল, আমি কিছু তুলেছি, আর যেহেতু খোলা ছিল এতে কিন্তু আবার নতুন করে ঘাস হচ্ছে। তাই সেই সমস্ত পাত্রগুলিকে আপনারা খুব ভালোভাবে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু এই বর্ষার সময় সেইগুলোতে সহজে আগাছা জন্মাতে পারবে না। বর্ষার আরও একটি সমস্যা যেটা হচ্ছে পোকামাকড়ের সমস্যা। তো পোকামাকড়ের মধ্যে বর্ষাকালে যেটা সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ, আর মিলিবাগের সঙ্গে পাল্লা দিয়ে পিঁপড়ে। পিঁপড়ে কিন্তু গাছের ডগায় বাসা করতে পারে না, পিঁপড়ে বাসা করে গাছের গোড়ায়। এই মাটির মধ্যে ওদের বাসা থাকে, এখানেই ডিম পাড়ে, এতেই বংশ বিস্তার করে। আর এরা সেই মিলিবাগকে ইনভাইট করে নিয়ে আসে, মানে মিলিবাগকে বলতে পারেন এরা লালন পালন করে, কারণ মিলিবাগের থেকে এরা হচ্ছে খাবার পায়। তাই মিলিবাগকে এরা গাছের ওপরে রাখে আর নিচে থাকবে পিঁপড়ে। আর এই গাছের গোড়ার থেকে পিঁপড়ে দূর করার জন্য আমরা এই হোম রেমেডিগুলো ব্যবহার করছি। এখানে নিচ্ছি দারচিনি, হলুদ আর হচ্ছে খাবার সোডা। তো সব কিছুকে মিক্স করে গাছের গোড়ার মাটিতে আমরা খুব ভালো করে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এতেই গাছের গোড়া থেকে সমস্ত পিঁপড়ে আর পিঁপড়ের ডিম যত থাকবে সব কিছুই নষ্ট হয়ে যাবে। তবে গাছের ওপরে যে পোকামাকড়গুলো থাকে, যেমন মিলিবাগের বাসা যদি থেকে থাকে, সেগুলো কিন্তু হোম রেমেডিতে সহজে দূরে যেতে চায় না। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হতেই থাকে, তো দেখা গেল আপনি কোনো হোম রেমেডি যেমন রসুনের রস বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছেন, তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে গেল, সব কিছু ধুয়ে চলে গেল, তাহলে কিন্তু চট করে এই পোকাগুলো গাছের ওপর থেকে যেতে চায় না। তাই বর্ষার সময় হোম রেমেডি ব্যবহার না করে বর্ষার সময় আমার মনে হয় বাজার থেকে কেনা কোনো উপাদান ব্যবহার করাই শ্রেয়। আমি যেটা আমার ছাদ বাগানে ব্যবহার করি এটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড। এটা কিন্তু মিলিবাগের ওপর খুব ভালো, মিলিবাগ এফেক্টস এগুলো দূর করতে খুব ভালো কাজ করে। আর এটাকে আমি যেমন নিই 1 লিটার জলে, আমি কিন্তু 1 ml নিই। 1 লিটার জলে 3 ml অবধি এটা ব্যবহার করা যায়, তবে 1 mlই খুব ভালো কাজ হয়, তাই আমি এর থেকে এক্সট্রা ব্যবহার করি না। দিয়ে এবার স্প্রে বোতলে ভর্তি করে খুব ভালো করে গাছের পাতা, ফুল, কড়ি বা সবজি, ফল সমস্ত গাছেই আমি ব্যবহার করে থাকি। তবে গাছের গোড়া থেকে কিন্তু এটাকে বাঁচানোর চেষ্টা করি যাতে গাছের গোড়ায় না পড়ে। অনেক সময় দেখা যায় অনেক ধরনের কীটনাশক গাছের গোড়ায় পড়ার ফলে সেই গাছ কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছত্রাকনাশক আর কীটনাশককে কখনোই একসাথে এক সময় ব্যবহার করবেন না। মিনিমাম 7 দিনের ডিস্টেন্স রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এই ছোট ছোট কয়েকটি কাজ করেই কিন্তু আপনারা আপনাদের ছাদের গাছগুলোকে এই ঘোর বর্ষার মধ্যেও চনমনে রাখতে পারবেন। খুবই সিম্পল ঘরোয়া জিনিস দিয়েই আমরা কিন্তু আমাদের বাগানের গাছগুলোর নানা ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে।